আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দ্য লাইসিয়ান পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় রসায়নের পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। তা আজকে আমি এইখানে কিছু টপিকস এইখানে লিখছি, এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে হইতেছে কি পদার্থ, পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ, মোমবাতির প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এবং আরো আছে যে বরফের মধ্যে তাপ প্রদানের লেখচিত্র, হ্যাঁ, তারপর হইতেছে জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই শুরু করা যাক। আমরা যেহেতু পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করতেছি, তার মানে পদার্থ বিভিন্ন অবস্থা তাহলে হইতে পারে, তাহলে সেই অবস্থাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমেই আসি, যেহেতু আমাদের অধ্যায়ের শুরুতেই আছে কি পদার্থের অবস্থা, তার মানে আমাদের আগে জানতে হবে কি পদার্থটা কি। যার ভর আছে এবং স্থান দখল করে তাকে কি বলতে পারি? পদার্থ। তো পদার্থর অনেকগুলো উদাহরণ আমরা বলতে পারবো, যেমন চেয়ার, টেবিল, পানি, বাতাস। এগুলো কি? এগুলো হচ্ছে পদার্থের উদাহরণ। তো ধরো এই যে একটা ডাস্টার, এই ডাস্টারটা কি একটা পদার্থ, ঠিক আছে? এর হইতেছে কি নির্দিষ্ট ভরও আছে, আবার কি করে এ নির্দিষ্ট একটা স্থান দখল করে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? পদার্থ বলতে পারি, ঠিক আছে? তাহলে পদার্থ কি? তাহলে বলতে পারবো যার ভর আছে, স্থান দখল করে, তাদেরকে কি বলা হয়? পদার্থ বলে, ঠিক আছে? আচ্ছা, তো এই পদার্থ বেশ কয়েকটা অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে পদার্থের অবস্থা। তাহলে পদার্থ কয়েকটা অবস্থায় থাকতে পারে। তাহলে দেখি পদার্থ কয়েকটা অবস্থা কি কি। কি বললাম? পদার্থ তিনটা অবস্থায় থাকতে পারে। একটা হচ্ছে কঠিন অবস্থা পদার্থ থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় থাকতে পারে। এবং পদার্থের আরো অবস্থা আছে যেটাকে বলা হয় কি প্লাজমা অবস্থা, যেটা আমরা পরবর্তীতে উচ্চ ক্লাসে আমরা এটা আলোচনা করব বা পড়বো এই সম্পর্কে। আচ্ছা, তাহলে কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে আমরা এগুলো, এই কঠিন, তরল, গ্যাসীয়কে বোঝার জন্য আমরা একটু সহজে আমরা একটু পড়তে পারি, একটু ছকের মাধ্যমে আমরা শিখতে পারি যে কঠিন, তরল, গ্যাসীয় যে অবস্থা, এটার বৈশিষ্ট্যগুলো কি কি। আমাদের কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয় পদার্থের আমরা এখন কি করব? বৈশিষ্ট্য একটু দেখার চেষ্টা করব কি আছে এদের মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে আমি বিষয় লিখছি যে নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা আসি, কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট ভর আছে। তারপর হইতেছে কি কঠিন পদার্থের আমরা কি জানি? একটা ভর যেহেতু আছে, তার মানে এর একটা আকারও আছে। তাহলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। আবার কি কঠিন পদার্থ একটা স্থান দখল করে, জায়গা দখল করে, তার মানে এর একটা আয়তনও আছে। তার মানে আমরা বলতে পারি কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আকার আছে, আবার কি আছে? নির্দিষ্ট আয়তন আছে। এবার আসি আমরা তরল পদার্থের ক্ষেত্রে। আচ্ছা, তরল পদার্থেরও কি আছে? নির্দিষ্ট ভর আছে। আবার কি আছে? তরল পদার্থের নির্দিষ্ট আকার নাই, ঠিক আছে? কেন নাই? এটা আমরা তরল পদার্থ আমরা যে পাত্রে রাখবো সেইটার আকার ধারণ করবে মাত্র, এই জন্য তরল পদার্থের নির্দিষ্ট আকার থাকে না, ঠিক আছে? আবার তরল পদার্থের কি আছে? একটা নির্দিষ্ট আয়তন আমরা পাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে তরল পদার্থ থেকে আমরা কি কি পাইতেছি? নির্দিষ্ট ভর পাইতেছি আর নির্দিষ্ট আয়তন পাইতেছি, কিন্তু কি পাইতেছি না? নির্দিষ্ট আকার আমরা পাইতেছি না। আচ্ছা, এবার আসো বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। আচ্ছা, তাহলে বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা একটা ভর পাইতেছি, কিন্তু তার বায়বীয় পদার্থের কোনো বা গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকারও নাই, আবার কি আয়তনও থাকে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এই যে পদার্থের অবস্থাকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা বায়বীয় বা গ্যাসীয়। এই কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়র একটু আমরা বৈশিষ্ট্য দেখার চেষ্টা করলাম, ঠিক আছে? এটা একটা পাত্র নিছি, এখানে আমরা একটা কঠিন বস্তু রাখছি। তো কঠিন বস্তুর ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা, অর্থাৎ এখানে একটা ধরো পদার্থ নিছি, সেই পদার্থের মধ্যে অসংখ্য কণা আছে, সেই কণাগুলা একে অপরের সাথে খুবই কিভাবে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, ঠিক আছে? তার মানে এখানে একটা পদার্থ নেওয়া হয়েছে, কঠিন পদার্থ। তার মানে কঠিন এই পদার্থের মধ্যে অসংখ্য কণা নিয়ে গঠিত। তাহলে এই কঠিন পদার্থ কি? অসংখ্য কণা নিয়ে গঠিত। ধরো একটা কঠিন পদার্থ, এটা
এই এই পদার্থটার মধ্যে এইরকম অসংখ্য কণা আছে, ধরো এইগুলো হচ্ছে কণা, ঠিক আছে, এই কণাগুলো নিয়ে কি গঠিত। আচ্ছা, তার মানে তোমার দেখো তো প্রত্যেকটা কণা কি একটার সাথে আরেকটা সংযুক্ত আছে না দৃঢ়ভাবে, ঠিক আছে, প্রত্যেকটা কণা কি আছে একটা আরেকটার সাথে দৃঢ়ভাবে যুক্ত আছে, মানে একটার সাথে আরেকটা খুবই কি দৃঢ়ভাবে লাগানো আছে। আচ্ছা, তার মানে এই যে একটা কণা, এই একটা কণা, এই কণার মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। ঠিক আছে, তাহলে আন্তঃকণা আকর্ষণ। আর এদের মধ্যে কোনো কি দেখো তো এই কণাটার মধ্যে, আচ্ছা আগে এইখানে আরেকটা চিত্র ড্র করি। তিনটা চিত্র, এখানে ধরো কঠিন, এখানে তরল, এটা গ্যাসীয়, তিনটা চিত্রর মধ্যে একটু পার্থক্য আছে না। এই দিকে যে আমরা কঠিন পদার্থের যে চিত্রটা অঙ্কন করছি, ধরো একটা পদার্থ, পদার্থের মধ্যে এখানে কি অসংখ্য কণা যুক্ত আছে একটার সাথে আরেকটা, এর মধ্যে কোনো গ্যাপ আছে, ফাঁকা জায়গা আছে, নাই। কিন্তু এইখানে আমরা যে পদার্থগুলো নিয়ে, পদার্থটা অর্থাৎ তরল আমরা নিছি, সে তাদের মধ্যে কি এই দুইটার কণার মধ্যে একটা দূরত্ব আছে না, এরকম দূরত্ব আছে। আচ্ছা, পরবর্তীতে এইখানে যে গ্যাসীয় পদার্থগুলো নিছি, এদের মধ্যে কি এইখানেও কি দূরত্ব দেখা যায়, ঠিক আছে না, দূরত্ব দেখা যায়। কিন্তু কঠিন পদার্থের মধ্যে কি কোনো দূরত্ব আছে? কঠিন পদার্থের মধ্যে কোনো দূরত্ব নাই, বা ফাঁকা জায়গা নেই, গ্যাপ নাই। তার মানে কঠিন পদার্থের যেহেতু একটা কোণ আরেকটা কোণার সাথে যুক্ত থাকে দৃঢ়ভাবে, তাকে কি বলা হয়? আন্তঃকণা আকর্ষণ বলে। তাহলে যদি তোমার দুইটা কণার মধ্যে, আচ্ছা এখানে দেখো দুইটা কণা, একটা কণা আর একটা কণা, তো এই দুইটা কণা, হ্যাঁ, ধরো একটা পদার্থের দুইটা কণা, তাহলে আমরা কি দেখতে পাইতেছি? ধরো একটা পদার্থের দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, একটা কণা এই একটা কণা, এই দুইটা কণার যে মাঝখানে যে দূরত্ব, এটাকে আমরা আন্তঃকণা দূরত্ব বলতে পারি, আবার আন্তঃ আণবিক দূরত্ব বলতে পারি, আবার হচ্ছে কি আন্তঃ নিউক্লিয়াস দূরত্ব, এটা আমরা বলতে পারি। আচ্ছা, কঠিন পদার্থের ক্ষেত্রে দেখো, তাহলে কি প্রত্যেকটা কণা একটার সাথে আরেকটা যুক্ত আছে, যখন একটা কণা আরেকটার সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে সেটাকে কি কণা বলা হয়? আন্তঃকণা আকর্ষণ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই কঠিন পদার্থের ক্ষেত্রে আরো আমরা দুইটা বৈশিষ্ট্য এখানে বলতে পারবো। একটা হইতেছে এদের আন্তঃকণা বা আন্তঃকণা আকর্ষণ বা আন্তঃআণবিক, ঠিক আছে, আণবিক শক্তিটা কি বেশি থাকে, মানে দৃঢ় থাকে এই কণাগুলোর মধ্যে, ঠিক আছে। এই দেখো কঠিন পদার্থগুলো একটার সাথে একটা সংযুক্ত আছে, অর্থাৎ এই একটা কণা একটা কণা, এদের মধ্যে কোনো দূরত্ব আছে, গ্যাপ আছে, ফাঁকা, এরকম ফাঁকা আছে, ফাঁকা নাই, এই যে ফাঁকা নাই। তার মানে কঠিন পদার্থের কি আন্তঃআণবিক দূরত্ব নেই, আন্তঃআণবিক দূরত্ব নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা তরল পদার্থের ক্ষেত্রে। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে আমরা কি বললাম? দেখো এই একটা কণা আরেকটা কণার মধ্যে একটা দূরত্ব আছে, এই দূরত্ব, একটা কণা আরেকটা কণার মধ্যে দূরত্বটাকে আমরা কি বলতেছি? আন্তঃকণার দূরত্ব বা আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃনিউক্লিয়াস দূরত্ব, ঠিক আছে। তাহলে এখন আমরা বলতে পারি তরল পদার্থের কি, যেহেতু এই তরল পদার্থের মধ্যে কণাগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, অর্থাৎ দেখো একটা কণা আরেকটা কণার সাথে কি একটা গ্যাপ থাকে, তার মানে এদের আন্তঃআণবিক শক্তিটা কম। আবার কি আছে, একটা আরেকটা কণার মধ্যে যেহেতু দূরত্ব আছে, তার মানে এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব আছে, এদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব আছে তরল পদার্থের ক্ষেত্রে। আচ্ছা, এবার গ্যাসীয় পদার্থগুলো দেখো, তো গ্যাসীয় পদার্থের প্রত্যেকটা অণু কি হইতেছে? বিচ্ছিন্ন ভাবে আছে, ঠিক না? এখানে কি আছে? বিচ্ছিন্ন ভাবে আছে, অর্থাৎ এইখানে একটা অণু, এইদিকে একটা অণু, এইদিকে একটা অণু, এইদিকে। তার মানে এইখানে আমরা কি বলতে পারি? এদের মধ্যে কণাগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে, তার মানে এদের আন্তঃআণবিক শক্তি নেই। তাহলে গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি নেই, কিন্তু কি আছে? এদের মধ্যে গ্যাপ আছে না, এই যে তার মানে এদের আন্তঃআণবিক দূরত্ব আছে। আমরা কঠিন পদার্থের একটু চিত্র দেখে আমরা বুঝলাম যে তোমার কঠিন পদার্থের মধ্যে প্রত্যেকটা অণু একে অপরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে, তার মানে এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকে, আবার কি থাকে? আন্তঃআণবিক শক্তিও থাকে। কিন্তু এদের মধ্যে কোনো দূরত্ব বা গ্যাপ নাই, অর্থাৎ একটা আরেকটা অপর কণার সাথে কি কোনো দূরত্ব নাই, এই জন্য এদের আন্তঃআণবিক দূরত্ব নেই।
তরল পদার্থের ক্ষেত্রে কি একটা কণা আরেকটা কণার মধ্যে একটু গ্যাপ আছে, যার কারণে কি এদের আন্তঃআণবিক শক্তিটা একটু কম। যেহেতু এদের মধ্যে দূরত্ব আছে, তার মানে আন্তঃআণবিক দূরত্ব আছে। অপরদিকে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কণা একটা অপরটার সাথে অনেক দূরে দূরে অবস্থান করতেছে, তার মানে এদের মধ্যে আকর্ষণ শক্তি নেই, ঠিক আছে। আর হইতেছে কি এদের যেহেতু কি আছে অনেক দূরে দূরে অবস্থান করতেছে, তার মানে আন্তঃআণবিক দূরত্ব আছে, ঠিক আছে। আচ্ছা, কণার গতিতত্ত্বটা কি? ধরো এটা একটা পদার্থ, তাহলে এই পদার্থটাকে ভাঙলে আমরা কি এইরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো, ঠিক আছে। এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে এই একটা পদার্থ তৈরি। তাহলে দেখো কণার গতিতত্ত্বটা কি? ধরো একটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এই যে কণা নিয়ে এই পদার্থটা তৈরি, ঠিক আছে। তা এই পদার্থটা যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে তৈরি, তাহলে একটা পদার্থ কণা আর একটা কণা, একটা কণা আর একটা কণা, তাহলে প্রত্যেকটা কণার মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করে, যেটাকে আমরা একটু আগে পড়ছি আন্তঃকণা আকর্ষণ। কি? আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার কি এই কণাগুলোর মধ্যে আরেক ধরনের শক্তি কাজ করে, সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে কণাগুলোর মধ্যে কি আছে? এক ধরনের গতিশক্তি। আর প্রত্যেকটা কণা কি, এই একটা কণা আর একটা কণার মধ্যে কি আছে? আন্তঃকণা আকর্ষণ বল বিদ্যমান। তাহলে এই আন্তঃকণা আকর্ষণ বল আর হইতেছে গতিশক্তি, এই দুইটার মাধ্যমে আমরা যদি একটা পদার্থ কঠিন নাকি তরল নাকি গ্যাসীয়, এইটা আমরা কি ব্যাখ্যা করার নামেই হইতেছে কি কণার গতিতত্ত্ব। তাহলে আমরা কি বলতে পারি? প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। তাহলে এই প্রত্যেকটা কণা একজন আরেকজনের সাথে কি একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আন্তঃকণা আকর্ষণ বলে। আবার ওই কণাগুলোর মধ্যে এক ধরনের কি আছে? গতিশক্তি কাজ করে। তাহলে এই আন্তঃকণা আকর্ষণ আর গতিশক্তির মাধ্যমে একটা পদার্থ এটা তরল নাকি কঠিন নাকি গ্যাসীয়, এটা ব্যাখ্যা করার ধর্মটাই হইতেছে কি কণার গতিতত্ত্ব, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো এইখানে একটা কঠিন বস্তু আছে, তাহলে এখানে দেখো কি আছে? তোমার একটা কঠিন বস্তু আছে। তাহলে এখানে যদি আমরা কি করি? তাপ দেই, তাহলে এই কঠিন বস্তুটাতে যদি আমরা তাপ দেই, তাহলে এই যে কঠিন বস্তুটা এটার মধ্যে যে কণাগুলো আছে, সেই কণাগুলো প্রথমে কি হবে? এদের মধ্যে একটা কম তাপ দিলে কি হবে? কম্পন হবে, কাঁপতে থাকবে, হ্যাঁ, কম্পন হবে বা কম্পন হবে, ঠিক আছে, কম্পন হবে। তো যখন কম্পন হবে তাদের মধ্যে যে বন্ধনটা ছিল সেই বন্ধনটা আস্তে আস্তে কি দুর্বল হইতে থাকবে। তাহলে দুর্বল হইতে হইতে কি হবে? তারা একটা গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে কি হবে? তারা আস্তে আস্তে তাদের মধ্যে থেকে যে বন্ধনটা ছিন্ন হতে থাকবে, ছিন্ন হয় কি এইরকম আস্তে আস্তে পরস্পর থেকে একটু একটু করে কি দূরে সরে যাবে। তখন এই অবস্থাটা কি এই অবস্থাটা হচ্ছে তরল অবস্থা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইখানে এখন তরল অবস্থা আছে, এখন এইখানে আমরা কি করব? আরো তাপ দেব। এই যে কণাগুলো একটা অপরটার সাথে কি এমনি তো দূরত্ব নিয়ে আছে, ঠিক আছে। আরো যদি আমরা তাপ দেই তাহলে কি হবে? তখন এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ যেটুকু ছিল সেটা কি হবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ এই কণাগুলো আরো কি হবে? তোমার বেশি গতিশক্তি প্রাপ্ত হবে। তখন কি হবে? তারা একটা অপরটার সাথে কি হবে? তোমার গতিশক্তি এত বেশি হবে, যার কারণে পরস্পর থেকে যে বন্ধনটা ছিল সেটাও ছিন্ন করে কি হবে? তারা বিক্ষিপ্ত অবস্থায় ছড়াই ছিটায় থাকবে। সেটাকে আমরা বলবো পদার্থের গ্যাসীয় অবস্থা। তাহলে এমন একটা পদার্থ যেটাকে আমরা কি করতে পারি? তাপ দিলে কঠিন তরল গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেটা হচ্ছে কি একটা বরফ। তাহলে এই বরফকে যদি আমরা প্রথমে, ধরো একটা কঠিন বরফ আছে, এখানে আমরা তাপ দিলাম, প্রথমে তার কণাগুলো এরকম কি বিচ্ছিন্ন হইতে থাকবে, তারপরে তাপ দেওয়ার পর সেটা তরলে পরিণত হবে, সেই তরলকে আরো তাপ দেবো, সেটা কি হয়ে যাবে? তোমার গ্যাসীয় পদার্থে পরিণত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কণার গতিতত্ত্ব এইটুকুই। এখন আমাদের এই টপিক থেকে অনেকগুলা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে আন্তঃআণবিক শক্তি কার বেশি? সবচেয়ে কঠিন, তার চেয়ে কঠিনের চেয়ে একটু কম কার? তরল। সবচেয়ে কম কে? গ্যাসীয়। তারপরে আন্তঃআণবিক আকর্ষণ, এটারও সবচেয়ে বেশি কার? কঠিন। তারপর কে? তরল। তারপর কে? গ্যাসীয়।
আন্তঃআণবিক দূরত্বের ক্ষেত্রে কার সবচেয়ে বেশি? গ্যাসীয়। তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে কি কঠিন। চাপ প্রয়োগে আয়তন বৃদ্ধি, কার আয়তন বৃদ্ধি হয় চাপ প্রয়োগ করলে? অবশ্যই গ্যাসীয় পদার্থের আয়তন বেশি হয়। তারপর তরল, তারপর কি কঠিন। তাপ প্রয়োগে গতিশক্তি বৃদ্ধি হয় গ্যাসীয় পদার্থের, তারপর তরল, তারপর হইতেছে কি কঠিন। তাহলে এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলা হচ্ছে কি এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। ধরো আচ্ছা, আরো আমরা কয়েকটা আগে উদাহরণ পড়ি যে কঠিন পদার্থ, এগুলো ইম্পর্টেন্ট। কঠিন পদার্থের উদাহরণ, কারা কারা? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। তারপরে হচ্ছে চুনা পাথর। আমরা কিছু উদাহরণ লিখলাম, কঠিন পদার্থের উদাহরণ লিখলাম সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে চুনা পাথর, ঠিক আছে। আরো আছে কঠিন পদার্থের উদাহরণ। তরল পদার্থের কয়েকটা উদাহরণ লিখলাম, পানি, তেল, কেরোসিন। আচ্ছা, গ্যাসীয় পদার্থের উদাহরণ লিখলাম অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, যত গ্যাস আছে, ঠিক আছে। এগুলো হইতেছে উদাহরণ। এটা জাস্ট অল্প দেওয়া আছে, তোমরা আরো বিস্তারিত পড়বা। আচ্ছা, তাহলে এখানে যদি এখন কোশ্চেন হয় যে নিচের কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, এটা হইতেছে কোশ্চেন, নিচের কোনটির মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি। এখানে আমরা যদি কোশ্চেনটা হয় নিচের, তাহলে আন্তঃআণবিক শক্তি কার বেশি? আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থের বেশি। তার মানে এইখানে কঠিন পদার্থ কে? সোডিয়াম ক্লোরাইড। তার মানে উত্তরটা হবে সোডিয়াম ক্লোরাইড। বুঝছো? এইভাবে এমসিকিউ হবে। তারপর যদি বলে যে নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি না দিয়ে বললো যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি কার? আন্তঃআণবিক আকর্ষণ কার বেশি? তাহলে কি হবে? কঠিন পদার্থ। তাহলে সোডিয়াম ক্লোরাইড কঠিন পদার্থ, তাহলে সোডিয়াম ক্লোরাইডও হবে, ঠিক আছে। আচ্ছা, যদি এবার কোশ্চেন হয় আন্তঃআণবিক দূরত্ব কার বেশি, ঠিক আছে, তাহলে আন্তঃআণবিক দূরত্ব কার বেশি? গ্যাসীয় পদার্থের। তাহলে ওখানে আন্তঃআণবিক শক্তি না দিয়ে বললো যে আন্তঃআণবিক দূরত্ব, দূরত্ব কার বেশি। তাহলে দেখো আন্তঃআণবিক দূরত্ব কোন পদার্থের বেশি? গ্যাসীয় পদার্থ। তার মানে এখানে গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমাদের উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে।